আচ্ছা রজত দা, তুমি হুম। এর কয়েকটা ভিডিও আগে তুমি গুরু পূর্ণিমা বিষয়ে যেটা নিয়ে বলেছিলে, যে বিষয়ে বলেছিলে সেটা হলো দিব্য গুরু, যাদের কোনো গুরু নেই বা যারা দীক্ষা নেয়নি, এরাম তাদের সবারই একটা করে দিব্য গুরু থাকে, বা প্রতিটা মানুষেরই দিব্য গুরু আছেন। তাকে স্মরণ করো, বা তার তো কোনো কল্পনা করা যায় না, যেহেতু আমরা জানি না দিব্য গুরুকে, তো তার চরণটাকে তুমি বলেছিলে যে মনে করে তাকে শ্রদ্ধা জানাও বা তাকে প্রণাম জানাও। তো এই দিব্য গুরুর ব্যাপারটা তুমি যে বললে সবারই রয়েছে, তো আমার নিজস্ব বলতে আমি তো ঠিক ঠিক কল্পনা করে উঠতে পারলাম না বা বুঝে উঠতে পারলাম না যে আমার দিব্য গুরু কি। তো সেই বিষয়ে যদি তুমি একটু খুলে বলো। ঠিক আছে। দেখ, এটা বাস্তব যে আমরা যে ভিডিওগুলো করি তাতে তো অন্ধবিশ্বাস বা একটা কিছু বলে দিলাম লোকে সবাই মানবে অন্ধের মতন সেরকম ভিডিও করি না। হুম তো হুম। সেই অর্থে এই প্রশ্নটা ভালো যে আমি সেদিনকে গুরু পূর্ণিমার দিন বলেছিলাম যে যাদের গুরু আছে তাদের কাছে গুরু মন্ত্রও আছে, তারা জানে কি করতে হবে। হুম। যাদের দীক্ষা হয়নি তাদের গুরু নেই, তাই আমি বলেছিলাম অন্তত সেই দিনটাতে বাবা মাকে প্রণাম করতে। আর নমো দিব্য গুরুভ্যো নম এই হ্যাঁ মন্ত্রটা যেন তারা সেদিনকে বসে কিছুক্ষণ করে, ঠাকুর ঘরে হ্যাঁ বসে হ্যাঁ। বা নিজের সাধনার জায়গায় বসে। এবারে তোর প্রশ্নটা হচ্ছে যে নমো দিব্য গুরুভ্যো নম, এই হ্যাঁ। দিব্য গুরুটা কে? আমি কে? বলেছিলাম যে কল্পনায় যেও না, কারণ কল্পনা করে কোনো তো লাভ হয় না। না। সেটা একটা মানে অবাস্তব একটা বিষয় হয়ে যায়। হুম। তো সেই অর্থে প্রশ্নটা ভালো যে আমি কি তাহলে অন্ধবিশ্বাস করতে বলেছি সবাইকে? তা তো নয়। তাহলে সেটা যদি না হয় তাহলে যুক্তিটা কি দিব্য গুরুর পেছনে? দিব্য গুরুটা কে হ্যাঁ হতে একদম। পারে? সেটাই। তো ব্যাপারটা হচ্ছে, দেখ, আমরা যারা নিজেদেরকে হিন্দু বলে থাকি বা সনাতনী বলে থাকি, তাহলে তাদের প্রত্যেকের একজন করে দিব্য গুরু আছে, এবং সেটা কে? এটাই তো মেন প্রশ্ন। তো হুম হুম হুম। হ্যাঁ। তো দেখ, আমরা যারা হিন্দু বা যারা সনাতনী, যারা বেদকে আমাদের মূল গ্রন্থ ধরে চলি, প্রধান আদি হুম। এবং মূল গ্রন্থ হিসেবে বেদকে ধরি, তাদের প্রত্যেকেরই কিন্তু একটা করে গোত্র আছে, তাই না? এবারে তাহলে হ্যাঁ। বুঝতে হয় যে গোত্রটা কি। যেরকম ধর আমার মোদগল্য গোত্র, তাহলে আমার যদি মোদগল্য গোত্র হয়ে থাকে তার অর্থটা কি? অর্থটা হচ্ছে যে মুদগল ঋষির থেকে আমার বংশের শুরু। মুদগল ঋষি, ঠিক আছে? মানে ওখান থেকে তোমার জেনারেশন, পূর্বপুরুষের জেনারেশন ওখান থেকে শুরু। হ্যাঁ। তাহলে আমার দিব্য গুরু, আমার বাবার দিব্য গুরু, আমার ছেলের দিব্য গুরু কে হলো? মুদগল ঋষি। মুদগল ঋষি। ঋষি মুদগল হচ্ছেন আমার দিব্য গুরু, ঠিক আছে? এবারে যাদের কাশ্যপ গোত্র, হ্যাঁ যেমন আমার। হ্যাঁ, তাদের হচ্ছে কি কাশ্যপ ঋষি হচ্ছেন তাদের দিব্য গুরু। আচ্ছা। তাহলে আমাদের হিন্দুদের মধ্যে এমন কেউ নেই যার কোনো গুরু নেই বা যার কোনো গোত্র নেই, তাই না? তাহলে গোত্র যদি থাকে তাহলে সেটা নিয়ে একটু রিসার্চ করলেই বেরোবে যে তার প্রতিষ্ঠাতাকে, তার জন্মদাতাকে, কোন ঋষি। তাহলে সেই হচ্ছে তোমার দিব্য গুরু। তাহলে এই জন্য আমরা দেখ গোত্রটাকে এত প্রাধান্য দিয়ে থাকি। মানে সহজ ভাষায় বললে যে আমার কাশ্যপ গোত্র, আমার বংশ শুরু হচ্ছে কাশ্যপ ঋষি থেকে। হ্যাঁ। এটা একটা সহজ কথা। হ্যাঁ। এবারে তুই বলতে পারিস যে কাশ্যপ ঋষি বা মুদগল ঋষি, তার সাথে সে তো কয়েক হাজার বছর আগে তিনি ছিলেন, তাহলে তার সাথে আমার কিসের সম্পর্ক? দেখ, অনেকগুলো বিষয়ে সম্পর্ক আছে, লিঙ্কড আছে। একটা যেরকম বলি, সেটা হচ্ছে যে আমাদের যে আহ, উম, সমাজটা যেভাবে ওনারা গড়তে চেয়েছিলেন, সেটা কি ছিল যে এক গোত্রে বিবাহ নিষিদ্ধ। মানে মোদগল্য গোত্রের ছেলের সাথে মোদগল্য গোত্রের মেয়ের বিবাহ নিষিদ্ধ। কেন নিষিদ্ধ? এই কারণ কারণে, তারা একই শাখা প্রশাখা, হ্যাঁ, ব্রাঞ্চেস তো এক।
হ্যাঁ, তারা একই গাছের শাখা প্রশাখা। তাহলে আলটিমেটলি এর এর অর্থটা কি? একই গাছের শাখা প্রশাখা হলে মানে তার ভাই বোন, অর্থটা কি? মানে ভাই বোন। না, সেই সেই ব্যাখ্যায় আমি যাচ্ছি না। ব্যাখ্যাটা এই আচ্ছা। দাঁড়ায় যে আমাদের যে ডিএনএটা, সেটা অসুস্থ হয়ে যাবে, সেটা সেটা নষ্ট হতে আরম্ভ করবে। এটা জিনোম স্টাডিজ, জিনোম একটা সায়েন্স পড়লে পরে, জিনোম জিন নিয়ে যারা পড়ে তাদেরকে বলা হয় জিনোম স্টাডিজ। তাহলে জিনোম নিয়ে আজকের সায়েন্টিস্টরা কি বলছে? আচ্ছা, জিন আর ডিএনএ দুটোই কি এক? এটা সায়েন্টিফিক ব্যাখ্যা, আমি পারবো না আচ্ছা বলতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, যেরকম ধর ইউরোপিয়ানসদের ডিএনএ এক এক কথা বলবে, তার একটা কম্বিনেশন। যেরকম ডিএনএটা অনেকটা হচ্ছে আমাদের যেরকম ব্লাড গ্রুপ আছে না, এ পজিটিভ নেগেটিভ, বি পজিটিভ নেগেটিভ, এ বি পজিটিভ নেগেটিভ, ও পজিটিভ নেগেটিভ, এই তো ভেরিয়েশন। তাহলে দেখ, রক্ত কিন্তু গোটা পৃথিবীতে সবার কিন্তু এর মধ্যেই চলতে হবে। তো ডিএনএটাও কিন্তু ব্যাপারটা এই রকম, এই রক্তের মতন কয়েকটাই খালি কম্বিনেশন আছে, যেটা থেকে উৎপত্তিটা বোঝা যায় যে মানুষটা কোন অঞ্চলের, কোনখানে এর অরিজিন। ঠিক আছে, কিন্তু জিনটা কিন্তু অন্য জিনিস। জিন হচ্ছে আমার পূর্বপুরুষের যে আহ, মিশ্রণটা হয়েছে, সেটার থেকে আমার জিনটা আসছে। কারোর কোনো ব্যাধি হয়ে থাকলে পরে সেটা আমার ভেতরে আসতে পারে, সেটা কিন্তু ডিএনএর জন্য হবে না, সেটা কিন্তু জিনের জন্য হবে। আমি যদিও খুব একটা বেশি সাইন্টিফিক পড়াশোনা এই ব্যাপারে করিনি, তো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে এই জিন নিয়ে যে স্টাডিজটা, এটাকে বলা হয় জিনোম স্টাডি। বোঝা গেল তো কোন কথা বলছিলাম? বল, আমি ঘুরে গেলাম একটুখানি ওই অন্যদিকে। শাখা প্রশাখা ওই থেকে। হ্যাঁ, জিন। তাহলে এটা অনেক আগেই, দেখ, আজকে যদি রোমান সাম্রাজ্য বা ইজিপসীয় সাম্রাজ্য বা বিভিন্ন, তুই কালচারে পাবি যে নিজের আত্মীয়র মধ্যে বিবাহ ব্যবস্থা, নিজেদেরই রিলেটিভস আত্মীয় স্বজনের মধ্যে, আহ, হুম হুম। এটা খুব প্রখর হয়েছিল ইজিপ্টে। তো এতে কি দেখা গেল, যে তিন পুরুষ পরে যদি নিজেরই আত্মীয় স্বজনের মধ্যে হয়, তাহলে তিন পুরুষ থেকেই দেখা যায় যে যে নতুন জন্মাচ্ছে তার ভেতরে নানা রকম ব্যাধি। তো সেটা যাতে কোনোদিন না হতে পারে, যাতে আমরা চিরকাল, মানে আমাদের জিনটা যাতে কি বলে পলিউটেড, দূষণমুক্ত থাকে, সেই জন্য সমগোত্রীয় সেখানে বিবাহ নিষিদ্ধ ছিল। তা এখন তো আর কেউ মানে না, কিন্তু এর পেছনে সায়েন্স আছে, একদম মেডিকেল সায়েন্স আছে, যে যার জন্য ভাই বোনে আমাদের কোনো কালেই ভাই বোনের মধ্যে বিয়ে অ্যালাউড নয়। হুম কারণ হুম। এটা ঋষিদের বাক্য, এটাকে বলা হয় মহাপাপ। তো আমাদের ভেতরে পাপ পুণ্যর ব্যাপারগুলো ঢুকিয়ে দিয়েছে, আমরা ধরে নিই এটা পাপ। কিন্তু কেন পাপ? কারণ আলটিমেটলি কি হবে, যে তিন পুরুষ পরে বোবা, কালা, হাবা এইসব তৈরি হবে, যদি জিনটা পরিষ্কার না হয়, যদি একই জিনের মধ্যে বারবার পলিনেশন হয়। বোঝা গেল? তো এই জন্য দেখ, আমরা কত হাজার বছর আগে আমাদের ঋষিরা এটা আমাদেরকে বলে দিয়ে গেছে, যেটা ইদানিং কালে সায়েন্স আমাদেরকে গবেষণার মাধ্যমে প্রুভ করছে যে হ্যাঁ, এটা ঠিক। তাহলে এটা একটা গর্ব করার বিষয়। হ্যাঁ, অহংকার করার বিষয়, যে এটা দেখো, মানে পৃথিবীতে আর যে কোনো ধর্ম, যে কোনো কালচারকে তুই চ্যালেঞ্জ করতে পারিস শুধু এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, তো বোঝা গেল যে সমগোত্রীয় মানে মানে এই গোত্রর কতটা ইম্পর্টেন্স, মানে এক গোত্রে, মানে মদগল্য গোত্র, মদগল্য গোত্রের সাথে বিয়ে হবে না, তোমাকে অন্য। এতে সেকেন্ড আর একটা কি হচ্ছে দেখ, কালচারাল মিক্সচার হচ্ছে। কালচারাল মানে ধর তোর কাশ্যপ গোত্র, তোর বাড়িতে একটা কালচার রয়েছে, আর আমার মদগল্য গোত্র, আমার বাড়িতে একটা কালচার রয়েছে। ঠিক আছে, আদব কায়দা, শিক্ষা, ব্যবহার, ঠিক আছে, মানসিকতা। এবারে দুটো কিন্তু যখন মিক্স হচ্ছে, তখন সেটা আরো ডাইভার্স হচ্ছে, ব্যাপারটা সমৃদ্ধ করছে। তুই জানিস যে পটলটাকে এইভাবে রান্না করা যায়, আর একজন, আর একটা গোত্র থেকে আর একজন আসলো, সে বললো জানো আমি আরো তিন রকম উপায় জানি পটলটাকে কিভাবে রান্না করা যায়। তোর সংসারটা কি হলো? সমৃদ্ধ হলো। আমি একটা সামান্য উদাহরণ হুম হুম দিচ্ছি। হুম, বুঝতে পেরেছি। ঠিক আছে, ডাইভার্স। তো
এই জন্য ইম্পর্টেন্ট। থার্ড, যেটা ইয়াংস্টার্সরা, হ্যাঁ, খুব সহজে বুঝতে পারবে, সেটা হচ্ছে, দেখ, তোর নাম বিশ্বজিৎ চাকি, বিশ্বজিৎ চাকি তো পৃথিবীতে অনেক আছে, তাই না? তাহলে বুঝবো কি করে? যেরকম ধর, তোর কম্পিউটারে একটা ফাইল আছে রজত বলে সেভ করা, এবারে 5টা ফাইল আছে রজত বলে সেভ করা, কম্পিউটার বুঝবে কি করে যে কোন ফাইলটা তুই খুলতে চাইছিস? একটা সি ড্রাইভে আছে, একটা ডি ড্রাইভে আছে, একটা পেন ড্রাইভে আছে। তাহলে রজত বলে বা রজত 1 2 3 বলে যখন রয়েছে, বা রজত বলেই রয়েছে, তাহলে কম্পিউটার বুঝবে কি করে যে কোন ফাইলটা আমি অ্যাকচুয়ালি খুলতে বলছি ওকে? তাহলে ওকে পাথটা দিতে হবে, যে সি ড্রাইভের মধ্যে যাও, প্রোগ্রাম ফাইলস এর মধ্যে যাও, তারপরে এটায় ক্লিক করো, তারপরে এই ফোল্ডারের মধ্যে যাও, তারপরে ওর মধ্যে তুমি রজত পাবে। এই পুরোটাকে বলা হচ্ছে একটা পাথ, তাই তো, যারা কম্পিউটার বোঝে। তাহলে তেমনি যখন আমরা পুজো দিচ্ছি, আমরা কি বলছি? আমার নাম বলছি, ঠিক আছে, তারপরে আমার গোত্র বলছি, আমার 3 পুরুষের নাম বলছি, বাবা এবং মা থেকে আরম্ভ করে ঠাকুমা ঠাকুরদা, এইভাবে। তাহলে কি আমি একটা পাথ বলে দিলাম। এই যে গয়ায় পিণ্ডদানের ব্যাপারে যখন তোকে বুঝিয়েছিলাম, কি করে বুঝবে? ওখানে তো প্রচুর নাম থাকতে পারে। হুম বুঝবে হুম কি হুম। করে যে কোন মানুষ পৃথিবীর কোন প্রান্ত থেকে আসছে? একই নামের কত লোক থাকতে পারে। তাহলে তোর ফ্যামিলি ট্রিটা মেনটেন হবে কি করে? তাকে তো পাথটা বলতে হবে। তাহলে দেখা গেল তোর নামও বিশ্বজিৎ চাকি, আমার নামও বিশ্বজিৎ চাকি, কিন্তু তফাৎ কোথায়? সেই গোত্র, সেই ঋষির। দেখা গেল ওইখানে তফাৎটা চলেছে, কারণ এক গোত্রে তো দুজনের এক এক হুম। জিনিস হতে পারে, মিলবে না। তাহলে এই যে গোত্রর বিষয়টা তাহলে ক্লিয়ার হলো যে, বা দিব্যগুরু, যেটা তোর প্রধান প্রশ্ন ছিল, যে দিব্যগুরু কি আমি তাহলে চোখ হ্যাঁ বন্ধ হ্যাঁ করে হ্যাঁ। একটা কল্পনার কাউকে ভাবতে বললাম গুরু পূর্ণিমার দিনে, যে তাকে প্রণাম করো সেই তোমায় পদ বলে দেবে? এবার এর থেকে দেখ, যে আমি তো বুঝলাম যে মুদগল ঋষি হচ্ছে আমার দিব্যগুরু, দিব্যগুরু। হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে সে আমার গুরু হলো কি করে? তাহলে গুরু কোথায় থাকে? গুরু এইখানে থাকে। গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর। তাহলে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর দেব মহেশ্বর, এর মধ্যেই কি আছে? গুরু আমার ভেতরেই রয়েছে। তা ভেতরে রয়েছে, কোথায় রয়েছে? ভেতরে আমার জিনে রয়েছে গুরু। তাহলে দেখবি যে যদি কারোর, মানে, এই যে নিয়মগুলো আগেকার দিনে করেছিল, সেই নিয়ম ধরে ধরে যেই সব পরিবার এখনো রয়েছে, তাদের ভেতরে তুই স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স পাবি, যেটা তার দিব্য গুরুর থেকে এখনো চলে আসছে। নেচার, ভাবনা চিন্তা, ঠিক আছে? সেই জন্য সে হয়ে গেল দিব্যগুরু। যে আমি যাই করি না কেন, আমার একটা লিমিটেশন আছে, আমার একটা ইনক্লিনেশন রয়েছে, যে আমার এই জিনিসটা ভালো লাগে, আমার মেডিকেল সায়েন্স ভালো লাগে, আমার সায়েন্স সাবজেক্টটা ভালো লাগে, আমার যুক্তি ভালো লাগে। আবার আমার এই যে মুদগল ঋষি, মুদগল ঋষি, উনি প্রথমে ক্ষত্রিয় ছিলেন। এবারে আমি নিজেকে বিচার করব যে ক্ষত্রিয় মানে কোথাও কোনো গন্ডগোল হচ্ছে বা সাধুদের ওপরে অত্যাচার হচ্ছে, আমি কি রেগে যাই? হ্যাঁ, রেগে যাই। কেন রাগি? না, ওই যে মুদগল ঋষি ক্ষত্রিয় ছিলেন, মানে আমার রক্তে এখনো সেটাই বইছে, ঠিক আছে? আবার তিনি ঋষির, উনি কিন্তু জন্ম থেকে ঋষি হননি, ঠিক আছে, উনি তপস্যা করে ঋষির জায়গা পেয়েছিলেন। এবং সেটাও কি ব্যাপারে? ব্রহ্ম, ঠিক আছে? সেই জন্য আবার আমার ইনক্লিনেশন রয়েছে স্পিরিচুয়ালিটি। দেব দেবীর ব্যাপারটা থেকে তো আরম্ভ হয়েছে, কিন্তু মোক্ষ লাভ, ব্রহ্ম, আমার পার্সোনাল যদি হুম আমাকে হুম। জিজ্ঞেস করিস, বর্তমানে আমার কাছে বলার আছেটা কি? আমার কাছে বলার আছে হচ্ছে ব্রহ্ম কাকে বলে, মৃত্যু কাকে বলে, পুনর্জন্ম কাকে বলে, এই তো। তাহলে ব্রহ্ম, দেবতা দেবী দেখবি আমি খুব কম বলি বা বোঝাই, কারণ ওটা ভক্তি মার্গের পথ, ঠিক আছে? কিন্তু আমি বেশি ব্রহ্মটাকে প্রাধান্য দিই, নির্গুণ নিরাকার ব্রহ্ম যেটা, সেটাকে আমি বেশি প্রাধান্য দিয়ে থাকি। মৃত্যুর সময়টাকে আমি বেশি প্রাধান্য দিয়ে থাকি। পুনর্জন্মটাকে আমি খুব প্রাধান্য দিয়ে থাকি, কিন্তু পুনর্জন্ম কাকে বলে সেটা ভুল বুঝতে পারে অনেক লোকে। আমি কিন্তু অন্ধবিশ্বাসের কথা বলছি না এখানে।
তো যারা বুঝতে পারবে না তারা যেন আমার পুরোনো ভিডিওটা একটু প্লেলিস্ট থেকে খুঁজে বার করে, সেখানে পুনর্জন্ম পূর্বজন্ম বিষয়ে বলা আছে। চেষ্টা করব আচ্ছা, ওপরে দিয়ে দেওয়ার লিঙ্কটা। আমার হ্যাঁ। এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে। হ্যাঁ। আহ, এটা একটা মানে ধরতে পারো সাধারণ মানুষের একটা সাধারণ প্রশ্ন, হ্যাঁ। হ্যাঁ, বল না। এই যে তুমি ব্রহ্ম নির্গুণ নিরাকার আমরা হ্যাঁ। বলি, হ্যাঁ। ঠিক আছে, যে ব্রহ্মর কোনো আকার হয় না, হ্যাঁ। তিনি নিরাকার। হ্যাঁ। আচ্ছা, আবার আরেকদিকে আমি এও মূর্তি দেখেছি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসাথে। ব্রহ্মা আলাদা, ব্রহ্ম আলাদা। হ্যাঁ, সেটাই আমি জানতে চাই। ব্রহ্মা আলাদা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এনারা দেবতা, বা দেবতারও দেবতা, কিন্তু ব্রহ্ম আলাদা। হ্যাঁ, সেটাই। ঠিক আছে। ব্রহ্ম তুই অন্য যে ব্রহ্ম, ব্রহ্ম বিষয়টা তুই পাবি উপনিষদে, ব্রহ্মা বিষয়টা পাবি তুই পুরাণে। পুরাণ। ঠিক আছে। বুঝতে পেরেছি। এই ছিল প্রশ্ন, মানে ভাবলাম যে তাহলে হ্যাঁ, একবার জিজ্ঞেস ব্রহ্ম। করা যাক না, তাহলে। এটা অনেকের প্রশ্ন থাকতে পারে, কোনো প্রশ্নই খুব সিলি নয়। অনেকের প্রশ্ন থাকতে পারে। ব্রাহ্মণ, ব্রহ্মা, ব্রহ্ম, এই তিনটে আলাদা বিষয়। ঠিক আছে। তো আমার ব্রহ্ম, নির্গুণ নিরাকার ব্রহ্ম আমার খুব প্রিয়। মানে প্রিয় মানে কি, মানে ওটাই আমি যতটুকু বুঝেছি বিষয়টা সেটা নিয়ে। তো এই ক্যারেক্টারগুলো যখন আমি পূর্বপুরুষদেরকে দেখে ধরার চেষ্টা করব, বা রুটটাকে খুঁজে বার করার চেষ্টা করব, তখন দেখব যে আমার আদি পুরুষ কে কি করেছে, বা দিব্য গুরু সে আমাকে কি দিয়ে গেছে। তো সেই সাবজেক্টটা নিয়ে যদি আমি বেশি, যেরকম দেখবি যার বাড়িতে সব সময় গান বাজনা হচ্ছে, তার বাড়িতে ছেলেমেয়েরা এমনিতেই টুকটাক তালবোধ চলে আসে খুব অল্প বয়সে। এটা কেন হচ্ছে? কারণ তার নেচার, সে সব সময় সেই জিনিসের মধ্যে থাকছে, শুনছে, তার রক্তে বইছে সেই জিনিসটা। এবারে এটা প্রশ্ন করিস না যে তাহলে সব সময় ডাক্তারের ছেলে ডাক্তার হয় না কেন। অনেক সময় হয়, অনেক সময় হয় না। আ- আমার আগে যদি হাজারটা পুরুষ এসে থাকে, তাহলে সবাই কি তারা দিব্যগুরু বা মুদগল ঋষির কথা মেনে চলেছে, না মুদগল ঋষি যেই পথ দেখিয়েছে সেই পথ পথ মেনে চলেছে? সেটাই। কিন্তু কেউ যদি খুঁজতে চায় যে আমার ধর্ম কি, আমার আদর্শ কি, মুদগল ঋষি যদি আমার জন্মদাতা হয়ে থাকে, আমার বংশের জন্মদাতা হয়ে থাকে, তাহলে সে কি বলতে চেয়েছে, সে কি উপনিষদ লিখেছে, বেদে কটা মন্ত্র তার লেখা, সে কে ছিল, এটা জেনে রাখবো, তবে তো আমি তাকে অনুসরণ করার চেষ্টা করব। তবে তো আমি তার কথা মতন মেনে চলার চেষ্টা করব, এবং সেটা আমার ভেতরে, আমার জিনে অলরেডি রয়েছে। আমাকে বেশি কাঠখড় পোড়াতে হবে না। সহজেই, যেরকম আমার বাবা মা দুজনেই গায়ক, আমাকে তোর থেকে কম কাঠখড় পোড়াতে হবে। হুম। আমাকে গায়ক হতে গেলে কাঠখড়টা ধরে নে, তোর বাবা মা কেউ ডাক্তার নয়, তুই ডাক্তারি পড়ছিস, তোকে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হবে, 10 জনের কাছে যেতে হবে, 10 রকম বই পড়তে হবে, 10টা মানুষের সাথে শলা পরামর্শ করতে হবে, ঠিক আছে, 10টা টিউশন নিতে হবে। কিন্তু তোর বাবা মা দুজনেই যদি ডাক্তার হয়ে থাকে, তুই বাড়িতেই সেই সব ফেসিলিটি পেয়ে যাবি। ঠিক আছে, তাই সেই রকমই, কারণ তারা তোর কাছে রেডি রয়েছে তোকে হেল্প করার জন্য, তোকে বলার জন্য। ঠিক আছে। তো এইভাবেই আর কি, যে আদিগুরু বা দিব্যগুরু বলতে আমাদের যেই ঋষি আমাদের এই বংশটাকে সৃষ্টি করেছে, তাকে বলার চেষ্টা করেছি হচ্ছে তোমার দিব্যগুরু হিসেবে। যে যদি তোমার দীক্ষা নাও হয়ে থাকে, তাহলে সেই ঋষির পায়ে পড়ো, বা সেই ঋষিকে স্মরণ করো, তাকে দিব্যগুরু বানাও। কোনো কল্পনা করতে হবে না যে চুল আছে না জটা আছে না ন্যাড়া মাথা, দাড়ি আছে পাকা না কালো, খুব বড় চেহারা, ওইসব কল্পনায় যেও না। কারণ তার তো কোনো ছবি রাখা হয়নি। তাহলে কি করবে? দুটো পায়ের কথা ভাবো, ঠিক আছে, এবং সেইখানে তুমি মাথা ঠাকাও। এইটুকু কল্পনা করতে বলছি। কিন্তু বাদ বাকিটা কিন্তু সবই হচ্ছে মানে যুক্তি দিয়ে। এবং এটা তো তোর জিনে রয়েছে, তোর বইছে হুম। তোর রক্তে। বোঝা গেল? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। যেমন আমি এইটুকুনি জানি, কাশ্যপ ঋষি নামটা হয়েছে কাশ্মীর থেকেই কাশ্যপ ঋষি না, নামকরণ।
কাশ্যপ ঋষির মানে থেকে কাশ্যপ ঋষি কাশ্মীরের থেকেই নামকরণ কাশ্মীর হয়েছে। নামকরণটা হয়েছে, হ্যাঁ। ঠিক আছে, তাহলে এইভাবে খুব ভালো জিনিস। এবার এইগুলো যারা ভালোবাসে তারা নিজের এবারে রুট খুঁজতে 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 থাকুক, যে আমার কি হুম। গোত্র, কোন ঋষি থেকে এই গোত্র বেরিয়েছে, সেই ঋষি কত হাজার বছরে এসেছিলেন, কি লিখে গেছেন, কি উপনিষদ লিখেছেন, কি পুরাণ লিখেছেন, কি বলার চেষ্টা করেছেন, কি ধরনের, ওই যে বলছিলাম না, ঋষিরও তো ভাগ আছে, রাজ ঋষি, ব্রহ্ম ঋষি। তাহলে আমার যেখান থেকে সৃষ্টি, সেই গোড়াটাকে ধরে আমি তার ব্যাপারে গবেষণা করব, তবে তো আমি জানতে পারবো যে আমার রুটটা কোথায়। হ্যাঁ, তো সেই জন্যে তো সেই রুটটাকে ধরো, সেই শেকড়টাকে ধরো, তাহলে দেখবে অনেকটা পথ পরিষ্কার হয়ে যাবে। আর সে তোমার ভেতরে রয়েছে, তার রক্ত তোমার ভেতরে রয়েছে, শুধু তার নয়, তো সেই ঋষি এবং তোমার মাঝখানে যে হাজার জন পুরুষ এসছে, তাদের সবার রক্ত, তাদের সবার অভিজ্ঞতা তোমার ভেতরে রয়েছে, খালি তোমাকে দেখতে হবে সেটা। আর সেই জিনিসটা কি, আমি বলেছিলাম এর আগের দিন, আমার কাছে সেটাই হলো পরমাত্মা, যার কাছে সব কিছুর উত্তর আছে। আত্মাটা আমার, পরমাত্মা হচ্ছে এই ঋষি থেকে আরম্ভ করে আমার আগে যে হাজার জন বা 900 জন বা 800 জন যাই হোক না কেন, আমার পূর্বপুরুষ, তাদের যে অভিজ্ঞতাগুলো, সেগুলো স্টোর্ড হয়ে রয়েছে কোথায়? পরমাত্মা যাকে বলছি, তার কাছে সব উত্তর আছে, এবং ঠিক ঠিক উত্তর আছে, সেখানে এটা হবে না, এটা হবে, সে হবে না, ঠিক ঠিক উত্তর। সেই জন্য যখন আত্মার সাথে পরমাত্মার কানেকশন হয়, কথোপকথন হয়, তখন আত্মা পুরো পরিষ্কার আনসার গুলো পেয়ে যায়, এবং এগুলো অভিজ্ঞতা। আর যার ওই অভিজ্ঞতাটা হয়, তাকে পৃথিবীর কোনো যুক্তি, কোনো জ্ঞান কিচ্ছু টলাতে পারবে না, কারণ সে জেনে গেছে যে এর বাইরে আর কোনো সত্য নেই। আর একটা জিনিস বলে বলে দিই, এনলাইটেনমেন্ট এর মধ্যেই, এনলাইটেনমেন্ট একটা ইংরেজি শব্দ, আর ব্রহ্মজ্ঞানী এটা হচ্ছে আর একটা শব্দ। এনলাইটেনমেন্ট আর পরমাত্মার সাথে কথোপকথন দুটো এক জিনিস। হ্যাঁ, সবিকল্প এনলাইটেনমেন্ট সমাধি। কাকে বলছে? যখন সবিকল্প সমাধি, ঠিক আছে, ব্রহ্মজ্ঞানী নয় কিন্তু, না, ওটা তা নির্বিকল্প। নির্বিকল্প সমাধি। সবিকল্প সমাধি আর এনলাইটেনমেন্ট হলো এক জিনিস। এক জিনিস। যে যখন তুমি ধ্যানস্থ হয়ে তোমার আত্মা যখন পরমাত্মার সাথে কথা বলতে আরম্ভ করলো, তখন তোমার কাছে যা প্রশ্ন আছে তোমার ভেতরে, যে বিষয় প্রশ্ন আছে, তারই তুমি ঠিক ঠিক উত্তর তুমি নিয়ে আসতে পারবে সেখান থেকে। তাহলে সেটাকেই ইংরেজিতে বলা হচ্ছে এনলাইটেনমেন্ট, আর আমরা এনলাইটেনমেন্ট। বলছি সবিকল্প সমাধি। কিন্তু আমরা এনলাইটেনমেন্টের ওপরে যেতে চাই, সেই জন্য কি, খ্রিশ্চান ধর্মে লিবারেশন হচ্ছে ম্যাক্সিমাম, গেটিং লিবারেটেড, ইংরেজি কথা এটা, লিবারেটেড। লিবারেটেড মানে কি, তোমার যে দোষ, পাপ, কর্ম, প্রারব্ধ যাকে বলা হয়, তার থেকে তোমাকে মুক্তি দেওয়া, সেটাকে বলা হচ্ছে লিবারেটেড। তার থেকে মুক্তি পেলে তুমি কি করতে পারো? তার থেকে মুক্তি পেলে তুমি খুব বড় জোর স্বর্গ পেতে পারো, তার বেশি তো নয়। স্বর্গটাও টেম্পোরারি, আগের দিনই বলেছিলাম, যতটা পুণ্য করেছো ততটা স্বর্গ, ততটাই তারপরে মুক্তি। যতটা পাপ করেছো ততটা। তো লিবারেটেড, তোমাকে, এটাও আমি বলেছিলাম যে তোমাকে মুক্তি দেবে পৃথিবীতে কারোর ক্ষমতা নেই, তুমি ছাড়া তোমাকে মুক্তি দেবে পৃথিবীতে এরকম কিচ্ছু নেই, কেউ নেই, কিচ্ছু নেই। আর সেই বোধটা আসে ব্রহ্মজ্ঞানীদের, তারা যখন মোক্ষটা বুঝতে পারে, যে মোক্ষের কি ব্যাখ্যা, মোক্ষ লাভ কাকে বলে, মোক্ষ কখন পাওয়া যায়, মানে তখন নিষ্কাম, আমার কিচ্ছু চাই না, আমার কোনো কিছুর প্রয়োজন নেই, আমার না জ্ঞানের প্রয়োজন, না উত্তরের প্রয়োজন, না জানার প্রয়োজন, না শরীরের প্রয়োজন, না দেবতার প্রয়োজন, না স্বর্গের প্রয়োজন, না নরকের প্রয়োজন, আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। ঠিক আছে, তো সেই মোক্ষ লাগবে না। আমি যদি বলি আমার মোক্ষ লাগবে, তাহলেও মোক্ষ পাবো না, তাহলে আমার মোক্ষেরও দরকার নেই। মানে এই জায়গাটাকে বেসিক্যালি অন্ধকার করে দেওয়া, কোনো চিন্তা আসবে না,
মানে কোনো খালি ভাবনা, করে দেবে। কোনো আক্ষেপ, কোনো ব্যথা, কোনো অনুভূতি কিচ্ছু থাকবে না, কোনো বিচার, কোনো প্রশ্ন কিচ্ছু থাকবে না। যখন সেই অবস্থায় চলে যাবে, তখন আর আমি আমি থাকলাম না, আমার অস্তিত্বটাই শেষ হয়ে গেল। কষ্টটা কে পাচ্ছে? আমি পাচ্ছি। আমি আমিই পাচ্ছি। নেই, তো কষ্ট কে পাবে? তো তখন পাওয়া যায় মোক্ষ। দেখ, এক কথায় শুরু করে আর এক দিকে চলে গেলাম, আর কিন্তু একদিকে। এটাই আমার বিষয়। এটা নিয়ে বলতে বা মানুষকে বোঝাতে খুব ভালো লাগে আমার, যে মোক্ষ কাকে বলে, মোক্ষ লাভ কি। তাহলে বোঝা গেল, দেখ এই আলোচনার মধ্যে হ্যাঁ, এটুকুও ঢুকিয়ে দিলাম যে ব্রহ্মজ্ঞানী আর এনলাইটেনমেন্ট কিন্তু এক জিনিস, এনলাইটেনমেন্টে এক জিনিস এক নয়। নয়। হ্যাঁ, সবিকল্প সমাধি আর এনলাইটেনমেন্ট এক জিনিস। শ্রী রামকৃষ্ণ যখন মায়ের সাথে কথা বলতেন, সেটা হচ্ছে নির্বিকল্প সমাধি বা এনলাইটেনমেন্ট স্টেজে। না, সেটা সবিকল্প সমাধি। মা রয়েছেন এবং রামকৃষ্ণ রয়েছে। হ্যাঁ, ওটাই তো বলছি, সবিকল্প সমাধি আর এনলাইটেনমেন্ট এই হ্যাঁ, স্টেজ। হ্যাঁ, তারপর সে, তো তোতাপুরি এসে ওনাকে নির্বিকল্প সমাধির হ্যাঁ, সন্ধান, মানে এবং এটা এখানে কিন্তু অনেক ক্ষমতাও চলে আসে, যত রকমের ক্ষমতা, এই যে সিদ্ধি, সিদ্ধির যে কথাগুলো আসে না, এই সবিকল্প সমাধি অবধি পৌঁছতে পৌঁছতে মানুষের ভেতরে অনেক এক্সট্রা অর্ডিনারি পাওয়ার চলে আসে, অনেক ক্ষমতা চলে আসে। কে কি ভাবছে কারোর মুখ দেখে বলে দেওয়া, তার ভেতরে কি চলছে তার, তার পড়ে ফেলা, তার ভবিষ্যৎ দেখে নেওয়া, তার অতীত দেখে ফেলা। অন্য কোনো একটা ভাষার মানুষ তোর সামনে এলো, কথোপকথন না হলেও তুই বুঝে যাবি সে কি বলতে চাইছে বা তার কি প্রয়োজন। মানে অনেক ক্ষমতা, এগুলোকে সিদ্ধি বলা হয়, এগুলো চলে আসে, এগুলো আসে ব্রেন থেকে। যখন নিউরনসের কাজ করার ক্ষমতা আমাদের ব্রেনের বেড়ে যায়, বেড়ে যায়। তখন এই ব্রেনটা যে কি করতে পারে সেটা আমাদের কল্পনারও বাইরে। এই যে আমরা বলি বাইরে। ম্যাজিক ম্যাজিক ম্যাজিক, ম্যাজিক, লোকে ম্যাজিক দেখায়, কিন্তু এরকম প্রচুর জিনিস আছে যেগুলো ম্যাজিক নয়। যেখানে এই যে ধর না, বলছে না যে মাইন্ড ওভার ম্যাটার, একটা সামান্য উদাহরণ বলছি, যারা শুনবে তাদের মধ্যে হয়তো বেশ কয়েকজন এই অভিজ্ঞতা করেওছে। মাইন্ড ওভার ম্যাটার। আমি মনে মনে মাকে এমন ভাবে ডাকছি যে ফুলটা পড়ে যাচ্ছে প্রত্যেক দিন। মাইন্ড ওভার ম্যাটার, ব্রেনের, ব্রেন দিয়েই হচ্ছে কিন্তু, কিন্তু সেই ফ্রিকোয়েন্সিতে যখন ব্রেনটা আমার যাচ্ছে, তখন ওই ফুলটা আপনিই পড়বে মায়ের হাত থেকে বা মায়ের মাথা থেকে, টপ করে পড়ে যাবে ফুলটা। মাইন্ড ওভার ম্যাটার, এটা একটা সিদ্ধি, খুব সামান্য জিনিস। আধ্যাত্মিক ভাবে ভাবলে পরে সেটা আধ্যাত্মিক। আবার সায়েন্সের ব্যাখ্যায় সেটাও সম্ভব, সেখানেও যুক্তি আছে যে এটা সম্ভব। যেরকম ওই তুই মেট্রিক্স বলে সিনেমাটা দেখেছিস কিনা আমি জানি না। মেট্রিক্সে না, দেখবি দেখি। একটা বাচ্চা ছেলে একটা স্টিলের চামচের দিকে এরকম তাকিয়ে আছে, চামচটা এরকম বেঁকে গেল। এটা এই যে সিনেমার যে এই যে দৃশ্যটা, এটাই হচ্ছে মাইন্ড ওভার ম্যাটার। মানে মাইন্ডের অনেক ক্ষমতা, আমি বলছি না তাই বলে চামচ বেঁকানো যাবে, সেটা সিনেমায় ঘটেছে। হুম, হুম। কিন্তু হ্যাঁ, এই যে ফুল পড়ে যাওয়া, এটা সম্ভব, আমি বলছি এটা সম্ভব। কিন্তু ওটা লোক দেখালে পরে কিন্তু আর বেশি দিন সেটা থাকবে না সেই ক্ষমতাটা, কারণ তার থেকে অহংকারের জন্ম হবে। যেই অহংকার। অহংকার আসবে, তখন তোমার তপবল কমে যাবে। যেই তপবল কমে যাবে, তোমার ব্রেনের সেই কনসেন্ট্রেশন, সেই ফ্রিকোয়েন্সি আর থাকবে না, সুতরাং সিদ্ধিটা তুমি হারিয়ে ফেলবে। তাই ওটা লোক দেখানোর জিনিস না, কিন্তু এটা সম্ভব, আমি বলছি এটা সম্ভব। ঠিক আছে। ঠিক আছে। এটা নতুন জিনিস শিখলাম। গোত্র, ব্লাড হ্যাঁ, লাইন, গোত্র দিব্যগুরু। নিয়ে অনেক কিছু বলা যায়, কিন্তু আমি আজকে ছোট্টর ওপরে রাখছি, কারণ সকলেই, বেশি বড় ভিডিও হলে সকলের হুম। পক্ষে সম্ভবও হয় না সম্ভব এক হয় না। জিনিস। তো বোঝা গেল যে দিব্যগুরু বলতে একদম। কাকে বোঝানো হচ্ছে, যে আমার যে, একদম। আমার বংশের যে সৃষ্টিকর্তা, তার সন্তান বল বা তার ছাত্রছাত্রী বল, যাই শাখা বল না প্রশাখা কেন, বল। ঠিক আছে, তো তাকে বলা হচ্ছে দিব্যগুরু। তাকে স্মরণ করো, সে, তার রক্তই তোমার শরীরে বইছে। যখন সেই রকম ভাবে তোমার ভাব আসবে, সেই রকম ভাবে তুমি চিন্তা ভাবনা করতে শিখবে, তখন দেখবে সেই দিব্যগুরুর সাথে তোমার কানেকশন হয়ে যাবে। সেই তোমাকে পথ দেখিয়ে নিয়ে চলে যাবে যে বাবা এটা কর, এটা কর, এটা কর, এটা করিস না, এটা করিস না, এটা করিস না।
ঠিক আছে, তো দিব্যগুরুটা কোনো অন্ধবিশ্বাস নয়, এর পেছনে হ্যাঁ, যুক্তি বোঝা গেল, আছে। যুক্তি আছে। ঠিক আছে।